দেখো এবার হচ্ছে আনতকোণ। আনতকোণ মানে কি, আমাদের যে তলটা দেওয়া আছে, একটা তলের উপর যদি বস্তু যায়, সেই তলের সাথে কি কোণ করে যদি যায়, তলের সাথে যদি কোণ করে যায়, সেটাই কি আনত তল, সেটা হবে কি আনত তল। তাহলে একটা বস্তু একটা তলের সাথে কি আনত কোণে কি যাইতেছে, আমি কি বল প্রয়োগ করে উপরে ঠেলা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো যদি আমি এখন উপরে ঠেলার চেষ্টা করি, একটা রাস্তার উপরে দেখতেছি কি আমি আসতেছে, এটা ঠেলে দড়িটা টেনে মনে করে নিয়ে যাইতেছি, ঠিক আছে। আমি কি করছি, দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছি, বস্তুটাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমি একটা বল প্রয়োগ করছি, সেটা কি এফ বল প্রয়োগ করতেছি। কিন্তু যেহেতু এটা কি একটা আনত বরাবর আছে, যদি এভাবে থাকে তাহলে বস্তুটা কি নিচের দিকে পড়ে যেতে চায় না। তোমরা যখন একটা এভাবে ঢালু একটা জিনিস নিয়ে যাও আনতভাবে, তখন কি বস্তুটা তুমি যদি ছেড়ে দাও তাহলে কিন্তু ও নিচের দিকে যেতে থাকবে। তাহলে কি ওর পিছনের দিকে কি একটা বল কাজ করছে, তাই না। তো পিছনের দিকেও কি একটা বল কাজ করে। আর যেহেতু এটা কি একটা তল, অমসৃণ তল, অমসৃণ তলে কি থাকে বলতো, একটা ঘর্ষণ বল থাকে, যেটা কি আমার এই এফের কি বিরুদ্ধে কাজ করছে। এবার এই বলে যে একটা ওজন আছে, এটা কি একটা ওজন আছে, ভরের কারণে যে একটা ওজন আছে, অভিকর্ষ ত্বরণের কারণে সেটা কি নিচের দিকে একদম খাড়া হবে, নিচে কি হবে বলতো, নিচে খাড়া হবে। তো নিচে খাড়া হবে গেলে এটা কি এম জি, খাড়া হবে গেলে কি এটা এম জি। আবার যদি তুমি এই যে তল, ও যাচ্ছে কি এই তলে না, এই তলে দেখো যাচ্ছে, তাহলে এই তলের লম্ব বরাবর যদি একটা লম্ব আঁকাও, যদি কি একটা লম্ব আঁকাও, তাহলে দেখো মধ্যবর্তী কোণ একটা কি থিটা, মধ্যবর্তী কোণ থিটা। তো তাহলে এই এমজিটা যদি তুমি এবার উপাংশে ভাগ করো, কিসে ভাগ করো, যদি এবার উপাংশে ভাগ করো, উপাংশ মানে কি, উপাংশ মানে হচ্ছে তুমি যখন এটাকে ভূমি বরাবর ভাগ করো এবং কি উল্লম্ব বরাবর ভাগ করো, যদি এটা থিটা হয়, যদি নিয়ে যাও একটা বল মনে করো এফ, এটাকে এভাবে নিয়ে যাও কোণ করে, তাহলে যার সাথে থিটা সেটা কি হয়ে যায় এফ কস থিটা, এফ কস থিটা। আর যার সাথে থিটা নাই উপরের দিকে, সেটা কি হয়ে যায় এফ সাইন থিটা, ঠিক আছে এমন। তাহলে যদি এটা এম জি হয়, তাহলে এসে থিটা কোণে যদি আমি উলম্বভাবে বিভাজিত করি, কি করি বলো তো, উপাংশে বিভাজিত করি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, যার সাথে থিটা তার সাথে কি হয়ে যায় এম জি কস থিটা, এম জি কস থিটা। এবং এটা কোন দিকে বিভক্ত হয়ে যাবে, একটা কি এদিকে যাবে, ঠিক আছে, একটা যাবে কি এই বরাবর, একটা যাবে কি সোজা। তাহলে এটা কি লিখতে পারি আমরা এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। যার সাথে থিটা তার সাথে কি কস, যার সাথে থিটা তার সাথে কস, আর বাদ বাকিটা কি সাইন থিটা। তাহলে বুঝতে পারলো এই সাইডে আমার কয়টা বল ক্রিয়া করছে, এই সাইডে আমার কয়টা বল ক্রিয়া করছে দেখো, দুইটা বল ক্রিয়া করছে, তাই না। একটা হচ্ছে কি ঘর্ষণ বল কাজ করছে, এবং একটা কি এম জি সাইন থিটা, অর্থাৎ কি ওজনের একটা কি লম্বিক উপাংশ, ওজনের অলম্বিক যে উপাংশ সেটা কি এদিকে কাজ করছে। আবার এই বরাবর ঠিক খাড়া উপরের দিকে, প্রতিক্রিয়া বলো কি খাড়া উপরের দিকে ক্রিয়া করে, বস্তুর থেকে লম্ব দিকে, বস্তুর কি লম্ব দিকে। তাহলে যে এ আর এ এম জি কস থিটা, এটা দেখো সমান না, এটা লম্ব বরাবর ক্রিয়া করছে এই তলের সাথে, এটাও কি তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব আর ইকাল টু এম জি কস থিটা, ঠিক আছে। প্রথমে আমাদের প্রথম স্টেপে কি আসছিল আর ইকাল টু এম জি আসছিল, বাট এখানে কি আসছে আর ইকাল টু এম জি কস থিটা। কেন, যেটা তোমার এই তলের সাথে খাড়াভাবে থাকে, যেটা তলের সাথে কি খাড়াভাবে থাকে, সেটাই কি হয় প্রতিক্রিয়া বল। আর এটা দেখো এম জি, এটা তো এটা হচ্ছে বস্তুর খাড়ার নিচের দিকে, এই তলের সাথে দেখো এই তলের সাথে কিন্তু খারাপভাবে নাই, এই তলের সাথে খারাপভাবে নাই, কিন্তু এই যে এটাকে এই তলের উপর কি লম্ব, এই তলের উপর লম্ব, এই তলের উপর যেটা লম্ব সেটা হবে কি প্রতিক্রিয়া বলের সমান এম জি কস থিটা। আর এদিকে যাচ্ছে কি এম জি সাইন থিটা। তাহলে এদিকে আমি টোটাল বল কি বলতে পারি, এফ প্লাস এম জি সাইন থিটা, ঠিক আছে। আমাকে এতগুলা বল দেওয়ার পরেও এদিকে টানছে, টানার পরেও কি আমি এদিকে নিয়ে যাইতেছি, তাহলে আমার নিট বল কত হবে বলতো, নিট যে বল এফ ইকাল টু এম এন। তাহলে নিট বল আমার কত হবে বলতো, আমি কোন দিকে টানছি এদিকে টানছি, তাহলে এই বলটা কি আমার বেশি হবে, এফ প্লাস এই দুটা কি একসাথে আছে, তো এই দুইটা দেখো একসাথে আছে, তাই না, এই দুটো একসাথে আছে, তাহলে আমরা কি বলতে পারি মাইনাস টোটাল যোগফলটা কি বিপরীত দিকে, এফ প্লাস
mg cos থিটা ইকাল টু নিট বল। তাহলে কি হলো বলো তো, এফ মাইনাস mg cos থিটা ইকাল টু এম। তো এখান থেকে তোমাকে যে মানটা বের করতে বলবে ক্যালকুলেশন করে, তুমি কি সব সহজে সেই মানটা বের করে ফেলতে পারবে। ঠিক আছে, যদি তোমাকে আনত কোণ দিয়েও দেয়, বিভ্রান্তি করার চেষ্টা করে, তাও কি তুমি এখান থেকে কি করতে পারো বলো তো, ম্যাথ করতে পারবা। বুঝা গেল? যদি আনত কোণ দিয়ে দেয়, তুমি জাস্ট সুন্দর করে এটাকে চিত্রটা আঁকাবা। চিত্রটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার প্রবলেম হবে না। দেখবা যে আমার ত্বরণ চাচ্ছে কোন দিকে, এই দিকে, তাহলে এই দিকে আর এই দিকে কোন বলটা কাজ করে, টোটাল এদিকে কত বল কাজ করছে, টোটাল বল বের করতে হবে। তাহলে এই বলে তো আমি টানতে পারতেছি না, এই বলে টানতেছি ঠিকই, কিন্তু এই বলে কি ও যাচ্ছে না কেন? কারণ কি ওর বিপরীত দিকে কি কিছু বাধা দানকারী বল আছে, বিপরীত দিকে কি আছে বলতো, বাধা দানকারী বল আছে। আর বাধা দানকারী বলগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এই জন্য কি এফ মাইনাস, এটাও কি ঘর্ষণ বল, মাইনাস এম জি কস থিটা, যেটা কি বলতো এম জি সাইন থিটা, সরি এটা হবে এম জি সাইন থিটা। দেখো এই বরাবর কি ছিল, এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। ঠিক আছে, কি হবে এম জি সাইন থিটা। চলো এই টাইপের আমরা কিছু ম্যাথ দেখি, তাহলে বুঝতে পারো বিষয়টা। দেখো আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, বলছে একটি বস্তুকে 10 মিটার/সেকেন্ড ত্বরণে, তাহলে এত ত্বরণে গতিশীল করতে 50 নিউটন বল প্রয়োগ করা হয়। প্রয়োগ করছি কত বল, 50 নিউটন বল প্রয়োগ করছি। আর পথের ঘর্ষণ বল কত, 10 নিউটন। ঠিক আছে, প্রয়োগ করছি এফ ইকাল টু 50 নিউটন, ঘর্ষণ কত, 10 নিউটন। ত্বরণ কত দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, বলছে ভর বের করো। তাহলে আমরা দেখো সূত্র জানি কি, সামেশন অফ এফ ইকাল টু কত, এম এ। এই যে এম, এটা আমাকে বের করতে বলছে, তাহলে এফ ইকালটা আমরা কি জানি বলতো, যে বল প্রয়োগ করছি সেটা মাইনাস ঘর্ষণ বল। মাইনাস কেন, কারণ কি বিপরীত দিকে, তাই ইকাল টু এম এ। তাহলে এম ইকাল টু কী হবে, এফ মাইনাস ছোটাদের এফ ডিভাইড বাই কত, এ। তুমি জানো কত, এফ এর মান হচ্ছে 50, ছোটাদের এফ এর মান কত, ঘর্ষণ বল কত, 10 ডিভাইড বাই ত্বরণ কত, 10 ইকাল টু কত, 4 কেজি। ঠিক আছে, ভর কত পাইছে, 4 কেজি। তো এইভাবে কি অঙ্কগুলো তোমার আসতে পারে, তুমি জাস্ট সূত্রে মান বসাতে পারলেই তুমি কি খুব সহজেই করে ফেলতে পারবা। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই।
তো দেখো একটা ম্যাথ দেওয়া আছে যে একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তাহলে একটা বস্তু মনে করো 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, ঠিক আছে, আনুভূমিকভাবে। এর উপর একটা বস্তু আছে, এটাকে তুমি 200 নিউটন বলে টানছো। কয় নিউটন বলে? 200 নিউটন বলে। তো আমি কি বলছিলাম, যদি কোণ দেওয়া থাকে, যদি কি বলো, কোণ দেওয়া থাকে, তাহলে এটা কি বলতো, দুই ভাগে কি হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। যেটার আনুভূমিক দিকে তুমি যদি দেখো, আনুভূমিক দিকে কি হয়ে যাবে, এফ কস থিটা, আর উলম্ব দিকে কি হয়ে যাবে বলতো, এফ সাইন থিটা। ঠিক আছে, থিটা কার সাথে আছে, ভূমির সাথে, তার জন্য কি কস, যার চাই নাই তার সাথে কি সাইন। আমাকে চাইছে কি ভূমি, আনুভূমিক দিকে, আনুভূমিক মানে কি কস থিটা, এফ কস থিটা। তাহলে আমাকে কি বের করতে হবে বলতো, এফ কস থিটার মানটা বের করতে হবে। তাহলে এফ এর মান হচ্ছে দেওয়া আছে 200 গুণন কস 60 ডিগ্রি, 200 গুণন হাফ 100 নিউটন। একইভাবে তোমাকে যদি বলতো উলম্ব দিকে, কোন দিকে, উলম্ব দিকে, এটা কি আনুভূমিক, আনুভূমিক, ঠিক আছে, আনুভূমিক দিকে, আনুভূমিক দিকে কি বোঝায়, এফ এক্স। ঠিক আছে, এবার তোমাকে যদি বলতো উলম্ব দিকে, কোন দিকে, উলম্ব দিকে, উলম্ব দিকে এর কার্যকরী বল কত, তাহলে উলম্ব দিকে তুমি কি লিখতা, এফ ওয়াই ইকাল টু এফ সাইন 60 ডিগ্রি। তাহলে এটার মান কত আসতো, 100 গুণন √3/2 কাটলে 50 √3। ঠিক আছে, এটা আসতো কি তোমার উলম্ব দিকে। এবার তোমাকে যদি বলে যে এই বস্তুর উপর লব্ধি বল কত, এর বস্তুর উপর লব্ধি বল কত, তাহলে তুমি লব্ধি বল পাইতা, লব্ধি বল √f(x² + f(y²). ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। যখনই আনুভূমিকভাবে আনত তল দেওয়া থাকে, তখন এই যে বলটা, এই যে বলটা তুমি প্রযুক্ত করছো, সেটা কি দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা আনুভূমিক বরাবর, একটা কি উলম্ব বরাবর। আনুভূমিক বরাবর কি হবে, এফ এস কস থিটা, আর হচ্ছে উলম্ব বরাবর কি হবে, এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমাকে চাইছে, বলছে অনুভূমিক দিকে, অনুভূমিক দিকে কার্যকরী বল, তাহলে অনুভূমিক দিকে কি এফ কস থিটা, এটা বের করলাম। এবার তোমাকে যদি বলতো যে উলম্ব দিকে, তাহলে কি লিখতাম, এফ ওয়াই ইকুয়াল টু এফ সাইন থিটা। এবার যদি বলতো যে লব্ধি বল কত, এই বস্তুর উপর টোটাল বল কত প্রয়োগ করা হচ্ছে, লব্ধি বল, তাহলে লিখতে এফ ইকুয়াল টু √f² + f(y²). কেন, কারণ দেখো ভেক্টর দুইটা কি 90 বরাবর, 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ হলে আমরা কি জানি √p² + q² আর ইকুয়াল টু ওই যে ভেক্টরে। তো এটাই কি এফ ইকুয়াল টু √f² + f(y²).
তারপরে দেখো আমি কিছু লিখছি যে টর্কের মাত্রা কিন্তু ইম্পর্টেন্ট। টর্কের মাত্রা দেখবা এমএল স্কয়ার টি ইনভার্স 2। টর্কের মাত্রা কত? এমএল স্কয়ার টি ইনভার্স 2। এবার কৌণিক ভরবেগ, ভরবেগ কয়টা আছে? দুইটা, একটা কৌণিক ভরবেগ আর একটা কি রৈখিক ভরবেগ। কৌণিক ভরবেগ আছে, রৈখিক ভরবেগ আছে। রৈখিক ভরবেগটা কি আমরা পি দ্বারা প্রকাশ করি, তাই না? রৈখিক ভরবেগ পি ইকাল টু এম ভি, ঠিক আছে? পি ইকাল টু কত বলো তো? এম ভি। এবার কৌণিক গতিশক্তি কত? ইকে ইকাল টু হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার। আর রৈখিক গতিশক্তি ইকাল টু কত? পি স্কোয়ার বাই টু এম, পি স্কোয়ার বাই টু এম। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? গতিশক্তিটা কি হবে? ভরবেগের কি? ভরবেগের বর্গের সমানুপাতিক, ভরবেগের বর্গের সমানুপাতিক। হাফ আই ওমেগা স্কোয়ার ইকাটা কি হচ্ছে? এই যে কৌণিক বেগের কি বলতো? বর্গের সমানুপাতিক। এখান থেকে আমরা কি লিখতে পারি? কোন বেগটা কি বলতো? ওর ওমেগা স্কোয়ার, তাই না? প্রথমে কি একটা লিখছি ভরবেগের সমানুপাতিক, আর একটা কি দেখছি যেটার কৌণিক, সেটার কি হচ্ছে ওমেগা স্কোয়ার। তার মানে কি কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। এটা যদি 2 গুণ হয়, ওমেগা যদি 2 গুণ হয়, ওমেগা 2 গুণ হলে ইকে কত হবে? ইকে হলো 2 দুগুণে 2 স্কোয়ার, তার মানে কত? 4। দেখো ওমেগা যা হবে তার থেকে স্কোয়ার করলে ইকে পাওয়া যাবে। যদি ওমেগা 2 গুণ হয় তাহলে ইকে কয় গুণ হবে? 4 গুণ হবে। ইকে কয় গুণ হবে? 4 গুণ হবে। এভাবে ক্যালকুলেশন আসতে পারে। যদি বলে ভরবেগ দ্বিগুণ ইকে ইকাল টু হোয়াট, তাহলে ইকে ইকাল টু কী হবে? এই 2 গুণের পরে স্কোয়ার গুণ, তার মানে কত? 4 গুণ, ঠিক আছে? এবার যদি বলে যে ইকে 2 গুণ করা হয়েছে, ইকে 2 গুণ, তাহলে পি ইকাল টু কী হবে বলো তো? এই পাশে স্কোয়ার, ওই পাশে গেলে কী হবে? রুট হয়ে যাবে না? তাহলে কী হবে? রুট ওভার 2 গুণ, রুট ওভার 2 গুণ, ঠিক আছে? রুট ওভার 2 গুণ। তাহলে পি ড্যাশ এবার তুমি লিখতে পারো রুট 2 পি, বা আগের তুলনায় কয় গুণ? আগের তুলনায় রুট 2 গুণ, আগের তুলনায় রুট 2 গুণ। তাহলে এই যে সমানুপাতিক ব্যস্তনের যে ধর্মগুলা, এগুলা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেটার উপর স্কোয়ার, পি স্কোয়ার, তার মানে ইকের মানটা কী হবে? পি এর স্কোয়ার করতে হবে। তারপর দেখো এপারে স্কোয়ার পরে গেলে কি রুট হয়ে যাবে। তাহলে ইকে যদি 2 গুণ হয়, পি কয় গুণ হবে? রুট 2। পি যদি 2 গুণ হয়, ইকে কত হবে? 2 এর উপর স্কোয়ার, 4 গুণ, ঠিক আছে? এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এবং ম্যাথ এইগুলা ছোটো ছোটো জিনিস থেকে দেয়, কারণ এগুলা কি ট্রিকি জিনিস, এগুলাই হচ্ছে কি ট্রিকি জিনিস, ঠিক আছে? দেখো এখানে আমি একটা ম্যাথ লিখছি। আবার দেখো যে কৌণিক ভরবেগ যেটা আছে সেটা হচ্ছে কি আর ক্রস পি, আর ক্রস পি, অর্থাৎ রৈখিক যে ভরবেগ আছে তার সাথে তুমি যদি ব্যাসার্ধ ভেক্টর যদি গুণ করো, তাহলে ক্রস গুণ করো, তাহলে কি পাবা? কৌণিক ভরবেগ পাবা। আমরা জানি কি আরপি সাইন থিটা, ক্রস গুণের ক্ষেত্রে আরপি সাইন থিটা। আবার দেখো ভরবেগটা কি থাকে? ধ্রুবক থাকে, অর্থাৎ L1 ইকাল টু L2 এরকম কীভাবে লিখতে পারি। যেমন একটা ম্যাথ দেখো, একজন নর্তকী হাত বন্ধ রেখে নাচলে, প্রথমে কি হাত খোলা রেখে নাচছিল, এরপর হাত বন্ধ রেখে নাচলে আগের তুলনায়, আগের যদি আই ছিল, আগের তুলনায় তার জড়তার ভ্রামক 5 গুণ হয়। তাহলে প্রথমে যদি জড়তার ভ্রামক I1 হয়, তাহলে I2 কি হচ্ছে? পরের বার কি হচ্ছে? 5 গুণ। I1 এর কত গুণ? 5 গুণ হচ্ছে। এবার বলছে প্রথমে যদি তার কৌণিক বেগ ওমেগা 1 হয়, ওমেগা যদি 1 হয়, তাহলে পরবর্তীতে ওমেগা 2 কত? বুঝতে পারছো? প্রথমে ও হাত খোলা রেখে নাচছিল, তখন কি জড়তার ভ্রামক ছিল হচ্ছে I। এরপরে হাত বন্ধ করে নাচছে, তখন কি জড়তার ভ্রামক আগের থেকে 5 গুণ বেড়ে গেছে। এবার বলছে পূর্বে, মানে প্রথমে ছিল কৌণিক বেগ ওমেগা 1, এবার নতুন বেগ মানে কি পরবর্তীতে 5 গুণ হওয়ার পরে যে বেগ, ওইটা কি? তাহলে তুমি জানো যে এলটা কি? ধ্রুবক। এলটা কি? ধ্রুবক। তাহলে তুমি কি লিখতে পারো? L1 ইকাল টু L2, অর্থাৎ প্রথম অবস্থায় যে কৌণিক ভরবেগ, পর অবস্থায় কৌণিক ভরবেগ কি একই থাকে। তাহলে L1 মানে কি? I1 ওমেগা 1 ইকাল টু, দেখো L2 ইকাল টু কি লিখবো? I2 ওমেগা 2। তো এখানে I1 ওমেগা 1, I2 এর মান কত? 5 গুণ 5 I1 ওমেগা 2। আমার বের করতে হবে কার মান? ওমেগা 2 এর মান, ওমেগা 2 এর মান। তাহলে দেখো উভয় পক্ষ থেকে I1 কাটো, এটা I1 কাটো, তাহলে থাকলো কি বলো তো? জাস্ট থাকলে এই পাশে ওমেগা 1 ইকাল টু 5 ইন্টু ওমেগা 2, অর্থাৎ ওমেগা 2 এর মান কত হবে? 1/5 ওমেগা 1, ঠিক আছে? বুঝতে পারছো? এভাবে কি শর্টকাটে তুমি করতে পারো।
L1 ইকাল টু L2, L1 ইকাল টু L2, প্রথমে যে কৌণিক ভরবেগ থাকবে পরের বার কি কৌণিক ভরবেগ একই থাকবে, অর্থাৎ ভরবেগ যেহেতু সংরক্ষিত থাকে আমরা জানি প্রথম অবস্থায় ভরবেগ এবং কি পরের অবস্থায় ভরবেগ কি একই থাকে, প্রথম অবস্থায় ভরবেগ আবার কি পরের অবস্থায় ভরবেগ কি একই থাকে, সেই জন্য কি L1 ইকাল টু L2, I1 ওমেগা 1 ইকাল টু I2 ওমেগা 2, যেহেতু বলছিলাম 5 গুণ তাহলে I2 ইকাল টু 5 I1, তো এইভাবে কাটাকাটি করলে তুমি ক্যালকুলেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, খুবই সিম্পল।
জিনিস খেয়াল করো, বন্দুকের ভর ছিল হচ্ছে এম, বড় হাতের এম, বন্দুকের পশ্চাৎ বেগ হচ্ছে বড় হাতের ভি। এবার বললাম গুলির বেগ হচ্ছে ভি এবং গুলির ভর কত এম। তো দেখো আমরা জানি কি ভর বেগটা কি থাকে, স্থির থাকে। তাহলে গুলির ভিতর যখন বন্দুক ছিল, গুলির ভিতর যখন কি থাকে, পিস্তল, গুলির ভিতর যখন কি ছিল বলতো, দেখো যখন গুলির ভিতর কি ছিল, P1 ইকাল টু কি হবে P2। তো P1টা কি প্রাথমিক অবস্থায়, P1টা কি হবে প্রাথমিক অবস্থায়, আর P2টা কি হবে গুলি ছোড়ার পর, গুলি ছোড়ার পর। বুঝতে পারছো? তো দেখো প্রথম অবস্থায় বন্দুকটা কি, বন্দুকের কোনো বেগ ছিল, বন্দুকেরও কোনো বেগ ছিল না, গুলিরও কোনো বেগ ছিল না। কারণ কি গুলি আর বন্দুক এক জায়গায় ছিল। আমি ট্রিগার এখন দাবাইনি, ট্রিগার কি দাবাইনি, আমি এরকম করে ধরে আসি, পিস্তল ধরে আসি। পিস্তল মধ্যে দেখো তো কোনো লড়াচড়া আছে, বুলেট কি বের হয়েছে, পিস্তল কি নড়ছে? বুলেট যখন আমি যখন ফায়ার করব তখন কি বুলেট বের হবে, তারপরে কি আমার আমার কি বন্দুকটা পিছন থেকে গতিশীল হবে। তাহলে প্রাথমিক অবস্থায় কোনো বেগটা কি ছিল, বেগটা ছিল হচ্ছে জিরো। প্রাথমিক অবস্থায় বেগটা কি ছিল জিরো। তাহলে প্রাথমিক অবস্থায় আমার যে ভর বেগ সেটা কি হয়ে যাবে বলো তো, সেটা হয়ে যাবে হচ্ছে জিরো। ঠিক আছে? আর পরের বার কি হবে, যেহেতু দুইটা বিষয় একসাথে আছে, বন্দুকও আছে এবং কি গুলি আছে, তাহলে কি তাদের যোগফল। তাহলে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে গুলির ক্ষেত্রে এবং পরের বার কি, এটা হচ্ছে বন্দুকের ক্ষেত্রে, পরের বার কি বলতো গুলির ক্ষেত্রে কি হচ্ছে এমভি। ঠিক আছে, বিষয়টা বুঝছো? তাহলে এমভি ইকাল টু কি হবে বলতো মাইনাস এমভি। অতএব ভি ইকাল টু কি হবে, ভি ইকাল টু মাইনাস এমভি ডিভাইড বাই ভি এম। তো এখান থেকে তুমি এই সূত্র থেকে তাহলে আমরা কি বললাম যে ভি ইকাল টু মাইনাস এমভি ডিভাইড বাই। তো এখান থেকে সব সহজেই কি বলতো পশ্চাৎ বেগটা তুমি কি বের করতে পারো, পশ্চাৎ বেগটা খুব সহজেই বের করতে পারো। ঠিক আছে, খুব সহজেই কি পশ্চাৎ বেগটা বের করতে পারো। আবার এমন একটা জিনিস থাকে, অনেক সময় একটা ম্যাথও আসছিল এর আগে। দেখো একটা বস্তু, ঠিক আছে, একটা বড় পাথর, এখন পাথরটা স্থির ছিল। এবার এক সময় আমি এটাকে একটা বোম মারলাম, কি করলাম একটা বোম মারলাম, তাহলে এটা অনেকগুলো টুকরায়, মনে করো দুইটা টুকরায় ভাগ হয়ে গেছে। কয়টা টুকরায়, দুইটা টুকরায় মনে করো তেরা বেঁকা টুকরায় ভাগ হয়ে গেছে। তো প্রথমে ভর ছিল হচ্ছে এম, পরের বার ভর হয়ে গেছে দুই ভাগ হয়ে গেছে, তাহলে M1 আর কি M2। হিসাব ক্লিয়ার? তো এবার দেখো আমি যখন বোম মারছিলাম না তখন একটা অবস্থায় ছিল, আর বোম মারার পরে কি আরেকটা অবস্থায়, তাই না? কয়টা ক্ষেত্র হয়েছে, এটা প্রথম ধাপ, এটা কি দ্বিতীয় ধাপ। তো দেখো প্রথম ধাপে আমার যে P1 ভর বেগ, এখানে কোনো বেগ ছিল, আমি তো ভর পাইছি শুধু, তাই না? ভর পাইছি, এটা কি কোনো বেগ ছিল? আমি কি বললাম স্থির পাথর, একটা কি পাথর, স্থির পাথর, স্থির পাথর। আর এটা কি বোম মারার পরে এগুলা কি গতিশীল অবস্থায় ছুড়ে চলে যাচ্ছে, তাহলে কি এটার বেগ আছে, তাহলে এটা কি বলতো গতিশীল। এটা V1 বেগে যাচ্ছে, এটা কি V2 বেগে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এটা যদি স্থির থাকে তাহলে এটা বেগ কত, জিরো না? তাহলে প্রাথমিক অবস্থায় আমার P1টা কি হবে, জিরো হয়ে যাবে। ওকে, এটা গেল প্রাথমিক অবস্থায় ভরবেগ। এটা হচ্ছে দেখো পরের অবস্থায় কি হচ্ছে, যেহেতু দুইটা বস্তু একটা বস্তু থেকেই উৎপন্ন হয়েছে, প্রথমে তো একটাই ছিল, একটা থেকে তো দুইটা, তাহলে এই দুইটাকে সমষ্টি করলে কি একটা পাবো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এর ভরবেগটা কি হচ্ছে, এই P2 ইকাল টু কি লিখতে পারি, M1 V1 প্লাস M2 V2। বুঝতে পারছো? এই দুইটা অ্যাড করলে তো আমি এটা পাচ্ছি, তাই না? মূলত এখান থেকে তো এই দুইটা পাইছি, এর জন্য কি দুইটার যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি, প্রাথমিক অবস্থায় P1 আমরা জানি কি ভরবেগ কি থাকে, সংরক্ষিত থাকে, অর্থাৎ ধ্রুবক P1 ইকাল টু P2। তো এখানে কি থাকে জিরো, আর এখানে কি বলতো M1 V1 প্লাস M2 V2। ঠিক আছে? তো অনেক সময় দেখো চাই যে বেগ দ্বয়ের অনুপাত অর্থাৎ V1 ডিভাইড বাই V2 ইকাল টু হোয়াট, কি হবে? তাহলে তুমি এখানে খুব সহজে দেখো বের করতে পারছো। কিভাবে বের করতে পারছো, যে কোনো একটা মান তুমি আগে নিয়ে নাও, যেহেতু V1 লাগবে, তাহলে তুমি M1 V1 ইকাল টু মাইনাস M2 V2। তাহলে দেখো কি হচ্ছে, M1 ডিভাইড বাই কত M2 মাইনাস ইকাল টু, এটা কি V2 হয়ে যাচ্ছে, তাই না? তো আমার কি V1 বাই V2 লাগবে, তা আমরা V1টা নিয়ে আসো এই পাশে, তাহলে V1 বাই V2 পাইলাম, আর এই পাশে কি বলতো মাইনাস M2 বাই পেলাম। এটা হচ্ছে টোটাল অঙ্ক। ঠিক আছে? তো
তোমার এখান থেকে তুমি জাস্ট জানবা যে প্রাথমিক অবস্থায় কি থাকে, বিস্ফোরণের আগে থেকে আগে ভরবেগ 0 থাকে, বিস্ফোরণের আগে কি থাকে, ভরবেগ 0 থাকে, এবং বিস্ফোরণের পরে যতগুলা টুকরা হবে যদি এখানে 3টা টুকরা হইতো, যদি 3টা হতো তাহলে আমরা কি লিখতাম m3v3, যতগুলা টুকরা হবে ততগুলা টুকরার কি যোগফল, ততগুলা টুকরারই যোগফল। তাহলে তুমি কি লিখতে পারো, p2 সামেশন অফ এমপি, ক্লিয়ার, p2 সামেশন অফ এমপি। আর এই p1টা কি স্থির ছিল, এর জন্য কি 0। তো এখান থেকে তোমাকে যার অনুপাত বের করতে বলে তাই তুমি বের করতে পারবা। যদি তোমাকে m2/m1 বের করতে বলে, তুমি কি -v1/v2 হবে, যদি v1/v2 তাহলে কি -m2/m, ক্লিয়ার। আশা করি এটার প্রবলেম হওয়ার কথা না। এবার দেখো আমরা কিছু ব্যাংকিং কোণ নিয়ে একটু ধারণা দেই। ব্যাংকিং কোণটা কি, দেখো অনেক সময় কি রাস্তায় বাঘ থাকে, তাই না, আর রাস্তায় কি থাকে বলো তো, বাঘ থাকে। এভাবে আমি একটা রাস্তা চলে গেলাম, তার মাঝখানে কি আবার এভাবে বাঘ চলে গেল, একটু গোলাকার ভাবে কি অর্ধবৃত্তাকার ভাবে কি একটা বাঘ চলে গেল, তাই না। তুমি যদি এটা কেন্দ্র ধরি তাহলে অবশ্যই কি একটা ব্যাসার্ধ নিয়ে কেউ একটা বাঘ নিছে, একটা কি নিছে বলতো, বাঘ নিছে। তো বাঘ নেওয়ার সময় এভাবে যদি আমি বাঘ নেই, তখন একটা কোণ করে আগাই, এটা কি করে আগাই, কোণ করে বাঘ নেই, তাহলে এই যে কোণটা, এই থিটাকে বলা হয় কি ব্যাংকিং কোণ। কি কোণ, ব্যাংকিং কোণ। তুমি যেই কোণে বাঘ নিচ্ছ সেটাকে কি বলা হয়, ব্যাংকিং কোণ। এটাকে তুমি ট্যান থিটা সমান কি লিখতে পারো, v²/rg, v² কত, rg। এই ভি কার বেগ, গাড়ির বেগ, কার বেগ, গাড়ির বেগ, আর যে আর, এটা কি বলতো, এই যে বাঁকের ব্যাসার্ধ মনে করো আর, বাঁকের ব্যাসার্ধ, ঠিক আছে। এবার আরেকটা রাস্তা মনে করো আছে, এরকম একটা রাস্তা একটু উঁচা, এখানে কি থাকে হালকা উঁচা, তুমি বাঁক নিচ্ছ, তাই না, এখানে কি তোমাকে উঁচা থাকো না, দেখো না একটা রাস্তায় বাঁকের সময় কি এক সাইড উঁচা থাকে, বাঁক নেওয়ার সময় এক সাইড উঁচা থাকবে দেখবা। তো এটা যদি থাকে, তুমি এই উচ্চটাকে ধরলা এইচ, আর এটাকে ধরলা দেখো এই যে ব্যাসটা, এটা কি ধরলা তুমি কি ডি, এটা কি ধরলা কি ডি। তাহলে তুমি কি লিখতে পারো বলতো, এটা যদি থিটা হয় তাহলে এখান থেকে থিটা সমান লিখতে পারো না, সাইন থিটা ইকাল টু, আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত এখানে d/h, ঠিক আছে। তাহলে তুমি এই সূত্র থেকেও কি বের করতে পারো। তাহলে তুমি ব্যাংকিং এর ক্ষেত্রে কয়টা সূত্র পাচ্ছ টোটাল, tan থিটা ইকাল টু v²/rg, তোমাকে থিটাটা বের করতে হবে, tan ইনভার্স v²/rg, ঠিক আছে। আবার তুমি কি পাইলে যে সাইন থিটা ইকাল টু d/h, অর্থাৎ থিটা ইকাল টু কত হচ্ছে তোমার, থিটা ইকাল টু আসছে সাইন ইনভার্স d/h, ওকে। তো যদি এরকম হয়, যদি বিষয়টা যদি এরকম হয়, এটা গেল কি আলাদা আলাদা ভাবে, যদি আলাদা আলাদা মান থাকে সেক্ষেত্রে তুমি আলাদা আলাদা বের করতে পারছো। কিন্তু থিটা এর মান যদি খুবই কম হয়, থিটা এর মান যদি খুব ক্ষুদ্র হয়, থিটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটার মান মনে করো অনেক ছোট, থিটার মান কত, অনেক ছোট, তাহলে তুমি লিখতে পারো সাইন থিটা ইকাল টু কত বলো তো, ট্যান থিটা, ঠিক আছে। সাইন থিটা ইকাল টু কি লিখতে পারো, ট্যান থিটা লিখতে পারো। তাহলে সাইন থিটার মান কি ছিল, d/h, এইচটা কি ছিল, পথের যে উচ্চতা ছিল, অর্থাৎ কতটুকু উঁচা, পুরুত্ব বলতে পারো, কত বলতে পারো, পুরুত্ব বলতে পারো। ডিটা কি ব্যাসার্ধ ছিল, ঠিক আছে। d/h ইকাল টু কি v²/rg তুমি লিখতে পারো, অর্থাৎ d/h ইকাল টু v²/rg। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে বের করতে পারো। তোমাকে যদি পথের পুরুত্ব চাই তুমি বের করতে পারবা, কতটুকু উচ্চতা ছিল এটা বের করতে পারবা। ভি বেগ চাই, কত বেগে গাড়ি গেলে যাইতে হবে এটা তুমি বের করতে পারবা, ঠিক আছে। পথের ব্যাসার্ধ তুমি বের করতে পারো খুব সহজে। তো বুঝতে পারলো, এটাই গেল কি আমাদের ব্যাংকিং কোণের অঙ্ক, এটাই গেল কি ব্যাংকিং কোণ। তো ম্যাথ তুমি খালি সূত্রগুলোর মান বসাবা, ভি গাড়ির বেগ বসাবা, এইচ উচ্চতা বসাবা, ডি পুরুত্ব বসাবা, আর ইকাল টু কি ব্যাসার্ধ বসাবা, এই মানগুলো যদি বসাও তাহলে এটা মান পেয়ে যাবা, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই। আর ভর বেগের বিষয়টা তো মিলিত ব্যাগটা বুঝতে পারছো, ভর সংরক্ষণ সংঘর্ষ, যে ভর বেগ সংরক্ষণশীলতা, ভরবেগ কি থাকে, ভরবেগ সংরক্ষণশীলতা m1 প্লাস
m1 u1 ইকাল টু m2 v1 প্লাস m2 u2, ঠিক আছে। তো এটা কি ছিল বলতো, প্রাথমিক অবস্থায় এটা কি বলতো, শেষ অবস্থায়। তাহলে প্রাথমিক অবস্থায় কি, প্রাথমিক অবস্থায় ভরবেগের সমষ্টি, পরের অবস্থায় কি ভরবেগের সমষ্টি কি থাকে, সমান থাকে। এবার তোমাকে যদি মিলিত বেগ বলে m1 v1 প্লাস m1 u1, ঠিক আছে, m1 u1 বেগে যাচ্ছে ইকুয়াল টু, তোমাকে বললো মিলিত বেগটা কি বলো তো, m1 m2। আচ্ছা এটা সূত্রটা একটু ভুল হয়ে গেছে, একটু কারেকশন করে নাও। কারেকশনটা হবে এমন যে আদি ভরবেগের সমষ্টি, ঠিক আছে, আদি ভরবেগগুলো কি হবে, m1 u1 প্লাস m2 u1, এগুলো কি সব আদি প্রাথমিক অবস্থায়। তারপর দেখো শেষ ভরবেগ, আদি ভরবেগ এটা কি শেষ ভরবেগ। আবার বলছে মিলিত বেগ, কি বের করতে বলছে, মিলিত বেগ মানে কি, এখানে যে v1, মিলিত বেগ মানে কি v1 ইকাল টু v2 ইকাল টু কত v, অর্থাৎ v1 আর v2 একই বেগে যাবে, তখন কি হবে মিলিত বেগ। দুইটা বস্তু কি দেখো একসাথেই যাচ্ছে একই বেগে, তাহলে এটা কি হবে মিলিত বেগ। এটা কিভাবে বের করব, m1 u1 প্লাস m2 u2 ইকাল টু m1 প্লাস m2 ইন্টু v, ঠিক আছে। এই ভিটা হবে কি আমাদের মিলিত বেগ। তাই v ইকাল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2, ঠিক আছে। এই সূত্র ব্যবহার করে কি তুমি মিলিত বেগ বের করতে পারবা। ওকে, তাহলে এই অধ্যায়ে যেগুলো দেখলাম, এই অধ্যায়ে তোমরা কি কি পড়বা, মাত্রাটা পড়বা, উদাহরণ দেখবা, সূত্র ভিত্তিক ম্যাথগুলো দেখবা, এমসিকিউ অধ্যায় শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো দেখবা, ঠিক আছে। তাহলে কি অধ্যায়টা মোটামুটি এলাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।